আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি আপনি কেমন খুবই আছেন? দুঃখিত আপনাদেরকে ওয়েট করানোর জন্য। আছি আলহামদুলিল্লাহ ভালো। ঢাকার রাস্তায় আজকে প্রচুর জ্যাম। আমি মাত্র বাসায় এসে পৌঁছাইলাম। আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য খুবই দুঃখিত, এবং আপনারা সবাই জয়েন করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কার কি অবস্থা বলেন শুনি একটু। পড়াশোনা কেমন চলতেছে? সমস্যা হচ্ছে কোনো? আমি যে ক্লাসগুলো নিয়েছি এ পর্যন্ত বেশি ক্লাস তো হয় নাই, যতটুকু হয়েছে সেগুলা সলভ করতেছেন আপনারা? আপু, ক্লাস যেগুলো হয়েছিল ওগুলো বুঝেছি। হুম। সলভ করতেছেন? সলভ করা শুরু করছেন? আপু, আমি তো বাসায় আসছি, সব বই নিয়ে আসি না, এর জন্য হচ্ছে যে কটা আনছে এগুলা মানে প্র্যাকটিস করছি। হুম। আহ, কাল পরশুর মধ্যে ঢাকায় চলে যাব তখন। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা একটু শুনি, তারপরে আমরা ক্লাস শুরু করব আজকে। আমি সব কথাই খুব আস্তে শুনতেছি। আমার ফোনে সমস্যা নাকি সবাই সাউন্ড কম পাচ্ছে? সেটা অন্যদের কাছে জিজ্ঞেস করতে হবে। আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি আপু, শুনতে পাচ্ছি। তাহলে মনে হয় স্নেহা আপু আপনার ফোনে প্রবলেম হতে পারে। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি ঠিক মতো। ওকে, তাহলে স্নেহা আপু আপনার প্রবলেম হয়তো। আচ্ছা, বাকি যারা আছেন তাদের কি অবস্থা একটু ফিডব্যাক দেন দেখি, কোনো প্রবলেম হয়েছে? যদি কোনো সমস্যা না থাকে আজকে ক্লাস শুরু করব। আজকে তো আমাদের রিডিং সেকেন্ড, আপনারা জানেন তো মনে হয়। হ্যাঁ, আজকে আমরা করব হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আগে সেটা বলেন একটু। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে করব হচ্ছে আমাদের রিডিং এর সেকেন্ড টপিকস। সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখন আপনাদের মনে আসতে পারে যে আপনি তো গতদিনও মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্লাস নিলেন, আজকেও নিচ্ছেন। গতদিন লিসনিং এর মাল্টিপল চয়েস ছিল আর আজকে রিডিং এর মাল্টিপল চয়েস, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো আজকে আমরা ক্লাসে রিডিং এর মাল্টিপল চয়েসের কি কি আমাদের করা লাগে, কিভাবে করা লাগে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ, এবং এক্সাম্পলটা আমি সলভ করার জন্য কি কি স্টেপ ফলো করছি সেই স্টেপ গুলো এটার মধ্যে ইনক্লুডেড আছে, যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে কোন কোন স্টেপ আপনাদের ফলো করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখেন, এই যে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনটা, এটা আমাদের আইএলটিএস রিডিং এর একাডেমিক যে রিডিংটা আছে সেটাতেও আসে, আবার জেনারেলেও তো আসেই, একাডেমিকটা আসে জেনারেলও আসে। আর এটা তো গত ক্লাসে বলছিলাম যে জেনারেল এবং একাডেমিক আইএলটিএস এর লিসনিং কিন্তু সেম আসে, সেম কোয়েশ্চেনের পরীক্ষা হয়। রিডিংটা কিন্তু দুটার জন্য আলাদা আলাদা, হ্যাঁ। তো মেইনলি আমাদের এই রিডিং টেস্টে, রিডিং এর যে হচ্ছে মাল্টিপল চয়েস আছে, মাল্টিপল চয়েসটা কেন দেয় আমাদেরকে? আমাদের তিন ধরনের স্কিল টেস্ট করার জন্য এই মাল্টিপল চয়েস কোশ্চেনটা দেয়। প্রথমটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফের যে মেইন আইডিয়া আছে সেটা বুঝতে পারতেছেন কিনা সেটা জানার জন্য। আর হচ্ছে দ্বিতীয়টা, স্ক্যান ফর স্পেসিফিক ইনফরমেশন, আপনি স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে সক্ষম কিনা, সেটা আপনি স্ক্যান করে বের করতে সক্ষম কিনা, এই একটা। আর লাস্টলি হচ্ছে আপনি যে ডিটেল যে রিডিংটা করলেন সেটার মধ্যে আপনি যে বিভিন্ন পসিবল অ্যান্সার আছে সেটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারেন কিনা। মনে করেন যে কাছাকাছি অনেক টাইপের অ্যান্সার আমাদের থাকবে, বা একাধিক অ্যান্সার হচ্ছে খুব কাছাকাছি থাকবে, সিনোনিমাস থাকবে। আমাদের মনে এইটার মধ্যে থেকে আমরা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা সেটা ডিফারেন্সিয়েট করতে পারি কিনা। তাহলে এই টোটাল তিনটা স্কিল জাজ করার জন্য আমাদের রিডিং টেস্টে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়। ক্লিয়ার হলো এটুকু? ম্যাডাম, ওকে, দেখেন, এবার হচ্ছে কি কি করা লাগতে পারে বা কি টাস্ক থাকে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে রিডিং এর। যে ফার্স্টে হয়তো আপনার একটা সেন্টেন্সের ফার্স্ট হাফ পড়তে হইতে পারে, বা একটা স্টেটমেন্ট অথবা একটা কোয়েশ্চেন পড়তে হইতে পারে আমাদের যে টেক্সট সম্পর্কে।
তাহলে কি হইতে পারে, ধরেন একটা সেন্টেন্সের হাফ করছেন, বাকি হাফ হচ্ছে অপশন আছে, অথবা একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা কমপ্লিট করতে গেলে আপনার অপশনের হেল্প নেওয়া লাগবে, অথবা একটা কোয়েশ্চেন ডিরেক্ট করে দিছে আপনাকে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আপনার কয়েকটা অপশন আছে। এখন 2 নাম্বার কাজ হচ্ছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স এন্ডিং। যদি সেন্টেন্স পড়তে থাকে তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে এন্ডিংটা হবে ওই সেন্টেন্সের জন্য সেটা চুজ করতে হতে পারে। যদি স্টেটমেন্ট থাকে অথবা যদি কোয়েশ্চেন থাকে, স্টেটমেন্ট থাকলে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স কোনটা সেটা চুজ করতে হবে, আর কোয়েশ্চেন থাকলে তো অবভিয়াসলি আমাদের অ্যান্সার চুজ করতে হবে। কোথা থেকে, আমাদের যে অপশন গুলো দেওয়া থাকে সেই অপশন গুলো থেকে। ইউজুয়ালি আমাদের 4টা অপশন দেওয়া থাকে রিডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? এবং এই সবগুলোর মধ্যে একটাই কারেক্ট হবে, এখানে দেওয়া থাকবে যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে। আর এই চুজ করার ক্ষেত্রে আপনাদের কাছে একটার অধিক রাইট মনে হইতে পারে। তো এই কোনটা অ্যাকচুয়ালি রাইট সেটা বের করার জন্য আমাদের বারবার হচ্ছে কোশ্চেনের যে কিওয়ার্ডস গুলো আছে এটার সাথে আমরা যে প্যারাগ্রাফে অ্যান্সারটা পেয়েছি বলে আমরা অ্যাজিউম করতেছি, ওই জায়গার স্পেসিফিক কিওয়ার্ডকে মিলিয়ে দেখতে হবে, এবং ওখানে কোনো ট্রিকি ওয়ার্ড দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিনা সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা সম্পর্কে ডিটেলস আমরা একটু পরেই বলবো। দেখেন, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে। এই যে উপরে দেখেন ইনস্ট্রাকশন আছে, রাইট দ্য কারেক্ট লেটার A, B, C অর D। যে হচ্ছে এই যে 4টা বক্স দেওয়া আছে 14 থেকে 16, এই 3টা অ্যান্সার হচ্ছে আমাদের A, B, C অথবা D, যে কোনো একটাই, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, এরকম হচ্ছে আমাদের থাকবে। তো কাজ কি? কাজ হচ্ছে এখানে যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা খুঁজে বের করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। এটুকু বোঝা গেল যে মাল্টিপল চয়েস আমাদের কাজ কি। এবং মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমাদের কোশ্চেনের পাশাপাশি প্রত্যেকটা অপশনের কিওয়ার্ডস অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কোশ্চেনের কিওয়ার্ডটাও ইম্পর্টেন্ট। আপনি যদি কোশ্চেনে না বুঝেন আপনি তো বুঝবেনই না যে আপনার কি খোঁজা লাগবে। ক্লিয়ার হলো এটুকু? হ্যাঁ ম্যাডাম, বুঝছি এটা। আচ্ছা, ঠিক আছে। মেন কথা স্যার ম্যাডাম আমাদের হলো কোশ্চেনটাকে ভালো করে পড়ে নিতে হবে, এই তো। হ্যাঁ, কোশ্চেনটা আগে পড়ে আন্ডারলাইন করতে হবে, কিওয়ার্ডস গুলা মেইন মেইন যে হুম। পয়েন্ট গুলো আছে ওগুলো আন্ডারলাইন করতে হবে, পড়ে তারপরে সেটা আপনি ওই স্পেসিফিক ইনফরমেশন ধরে আপনি যাবেন হচ্ছে খুঁজতে প্যারাগ্রাফের ভিতরে, ঠিক আছে? একটু পরে যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করব তখন আপনি বুঝবেন জিনিসটা আরো ভালোভাবে। রমেশ ভাই আমাদের সাথেই থাকেন, হ্যাঁ? আচ্ছা, এখন আমাদের টিপস কি কি আছে? টিপস হচ্ছে রিড দ্য কোশ্চেন ফার্স্ট। যদি আপনি এই কাজটা করেন, দেখেন এখানে কি লেখা আছে, ইফ ইউ ডু দিস ইউ উইল নো হোয়াট ইউ আর লুকিং ফর when you read the text which will save you lots of time। এখন আমাদের প্রত্যেকের একটা কমন প্রবলেম আছে, আমরা জানি রিডিং এ টাইম ম্যানেজমেন্ট করা। তো আপনি যদি কোয়েশ্চেনটা আগে পড়েন এবং কিওয়ার্ডটা আন্ডারলাইন করেন তাহলে আপনি খুব ভালোভাবে জানবেন যে আপনি কি খোঁজার জন্য প্যারাগ্রাফে যাচ্ছেন। এতে করে কি হবে, আপনার অনেক বেশি টাইম সেভ হবে। কিন্তু আপনি যদি এই কাজটা করেন রিডিং এ, যে আপনি আগে ফুল প্যারাগ্রাফটা পড়ে তারপরে কোয়েশ্চেনে গেলেন, উদায় টাইম নষ্ট হবে, আপনি অ্যান্সারও খুঁজে পাবেন না সহজে। সো আমি সবসময় সাজেস্ট করবো রিডিং এর যে টাইপ অফ কোয়েশ্চেনই হোক না কেন, আপনি আগে কোয়েশ্চেনটা দেখবেন যে কি চাইছে, মানে আপনি কি জন্য প্যারাগ্রাফ পড়তে যাচ্ছেন, তারপরে সেই অনুযায়ী প্যারাগ্রাফ বা প্যাসেজ আপনি পড়তে যাবেন। 2 নাম্বার একটা ইম্পর্টেন্ট এখানে যে টিপসটা আছে আমাদের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, যে আনসারস উইল বি ইন অর্ডার, মানে সিকোয়েন্সিয়ালি আনসার আসবে, পরপর পরপর আসবে। যে এটা আমাদের জন্য জানা খুবই হেল্পফুল, কারণ মনে করেন আপনি যদি 1 নাম্বারের অ্যান্সার প্যারাগ্রাফ একে পাইছেন, ঠিক আছে, একটা প্যাসেজের মধ্যে একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে, অবশ্যই থাকবে। কখনো প্যারাগ্রাফের নাম ওয়াইজ থাকে, কখনো হচ্ছে জাস্ট প্যারা প্যারা করে প্যারাগ্রাফ দেয়। তো মনে করেন যে আপনি প্যারা নাম্বার একে হচ্ছে বা প্যারাগ্রাফ নাম্বার একে আপনি 1 নাম্বারের অ্যান্সার পাইছেন, ঠিক আছে? 2 নাম্বারের অ্যান্সার আপনি খুঁজছেন কিন্তু খুঁজে পান নাই। 3 নাম্বার প্যারাগ্রাফে যে আপনি 2 নাম্বারের অ্যান্সার পাইছেন, তার মানে খুব ইজিলি আপনি বুঝতে পারছেন যে আপনার 2 নাম্বার প্যারাগ্রাফ লাগতেছে না। যদি আপনি 2 নাম্বারের অ্যান্সার 3 নাম্বার প্যারাগ্রাফে পান তাহলে আপনার জন্য এটা ইজিলি প্রেডিক্ট করা খুবই আহ, মানে অবভিয়াস হয়ে যাচ্ছে যে আপনি 2 নাম্বার অ্যান্সার পেয়েছেন, মানে 4 নাম্বার প্যারাগ্রাফে যে আপনি 3 নাম্বারটার অ্যান্সার পাবেন। এটা সিকোয়েন্সিয়ালি আসবে, আপনি 1 নাম্বারের আগে 2 নাম্বারের অ্যান্সার পাবেন না, বা 3 নাম্বারের আগে আপনি 4 নাম্বারের অ্যান্সার পাবেন না মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। এই সিকোয়েন্সটা ফলো করে হচ্ছে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। আর ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে গতবারও কিন্তু বলছিলাম যে ট্রু ফলস নট গিভেন এ কিন্তু এরকম সিকোয়েন্স ফলো করে, মনে আছে কিনা আপনাদের? আচ্ছা, তার মানে আমি প্রথম প্যারায় যদি প্রথম কোশ্চেনটা পাই
হ্যাঁ হ্যাঁ তার মানে সেকেন্ড প্যারায় যদি না থাকে আমি থার্ড প্যারায় আমি এটা পাবো, দ্বিতীয়টা হ্যাঁ পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে আর যদি ওকে। আপনি থার্ড প্যারায় দ্বিতীয়টার অ্যান্সার পান, তাহলে আপনার সেকেন্ড প্যারায় তৃতীয়টার অ্যান্সার পাওয়ার কোনো সুযোগ নাই, এটা সিকোয়েন্সিয়ালি আসবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, রিড ইন ডিটেইল। ফর সাম কোয়েশ্চেন টাইপস ইউ উইল বি মোস্টলি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং কি? স্কিমিং হচ্ছে একটা ওভারঅল আইডিয়া নেওয়া যে কি সম্পর্কে আমার প্যারাগ্রাফটা আছে বা প্যাসেজটা আছে। আর স্ক্যানিং হচ্ছে আমরা যখন স্পেসিফিক কোনো ইনফরমেশন খুঁজে বের করি, সেটা হচ্ছে স্ক্যানিং। আচ্ছা, ইউ উইল নিড দিস স্কিল হেয়ার টু, মানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও আমাদের স্কিমিং এবং স্ক্যানিং লাগবে। ফার্স্টে হচ্ছে আমরা ধরেন একটা স্কিমিং একটা কোয়েশ্চেন পড়লাম, পড়ে আমরা জাস্ট স্কিমিং করার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা প্যাসেজটা কিসের কিসের জন্য আছে, বা একটা প্যারাগ্রাফ পড়ার পরে আমরা জাস্ট আইডিয়া নিলাম যে আচ্ছা এর উপরে আছে। তারপরে আমরা স্ক্যানিং করব আমাদের কিওয়ার্ডস অনুযায়ী, আর একদম স্পেসিফিক স্পেসিফিক কিওয়ার্ডস এর প্যারাফ্রেজাল বা কাছাকাছি মিনিং আছে এরকম ইনফরমেশন আমরা খুঁজে বের করব। ঠিক আছে? ডিটেলস অবশ্যই রিডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং অনেক সময় কি হয় প্রথমবার পড়লে আমরা ডিটেলস পাই না। তো আপনি যদি বুঝে যান যে আপনার কোন প্যারাগ্রাফে অ্যান্সারটা আছে, তখন আপনি ওই প্যারাগ্রাফটা মনোযোগ দিয়ে পড়লে তখন আপনার কিওয়ার্ড গুলো বুঝতে ইজি হবে। এবং কোন প্যারাগ্রাফে আপনার অ্যান্সারটা আছে এটার জন্য আমাদের হেল্প করবে কে, বা এটার ইন্ডিকেটর হচ্ছে আমাদের কিওয়ার্ডস। কিওয়ার্ডস এবং আমাদের কোশ্চেনের যে ইয়েটা আছে, যে কি চাচ্ছে আমাদের কাছে, যে কি জানতে চাইছে। ঠিক আছে? বুঝতে পারলেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এইবার একটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াচ আউট ফর কোশ্চেন ডিস্ট্রাক্টরস। হ্যাঁ ম্যাডাম, বলেন, কিছু বলবেন? হ্যাঁ বলেন। আচ্ছা দেখা গেলো আপনার কোশ্চেনে আমার যে রিডিং প্যারাগ্রাফ আছে হুম হুম। ওইখান থেকে দেখা গেলো কোশ্চেনে ওরা প্যারাফ্রেজ করে দিল বা ওইখানে সিনোনিম ব্যবহার করলো, এরকম হ্যাঁ, করে কিনা? সব সময় তাইই করে, ডিরেক্ট কখনোই আচ্ছা, আপনি পাবেন না, প্যারাফ্রেজ দিবে অথবা সিনোনিম দিবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে আমাদের যে এক্সামিনার আছে, টিচারদের কিন্তু একটা খারাপ স্বভাব আছে, টিচাররা স্টুডেন্টদেরকে বিপদে ফেলাতে খুব পছন্দ করে, বুঝছেন? তো আমাদের আইএলটিএস এর এক্সামিনারও কিন্তু ব্যতিক্রম না। তো ও কি করে, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য কিছু ডিস্ট্রাকটিভ ওয়ার্ডস ইউজ করে, যেগুলো আমাদেরকে কনফিউজ করে দিবে। মানে যেগুলা ধরেন আমরা একটা লাইন পড়ছি, হ্যাঁ, আমরা যেটা খুঁজতেছি তার সিমিলার মনে হচ্ছে আমাদের কাছে, আমরা তো খুশিতে ওইটা দিয়ে দিছি। পরে যে হয়তো জানা যাবে যে ওটা ভুল হয়েছে, কারণ ওখানে একটা ডিস্ট্রাক্টর ওয়ার্ড ছিল। ডিস্ট্রাক্টর ওয়ার্ড কেমন থাকতে পারে? এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন। দেখেন, এখানে বলছে এভরিওয়ান হু এট দ্য প্রন স্যান্ডউইচ ওয়াজ এট দ্য পার্টি ওয়াজ ইল, মানে পার্টিতে যারা যারা হচ্ছে চিংড়ি মাছের স্যান্ডউইচ খাইছিল সবাই অসুস্থ হয়ে গেছে, মনে করেন এটা আমাদের টেক্সটে আছে। আর এখানে হচ্ছে আমাদের কোশ্চেনের যে অপশন আছে, অপশনে দিছে মোস্ট পিপল হু এট দ্য প্রন স্যান্ডউইচ এট দ্য পার্টি ওয়ার ইল, যে বেশিরভাগ মানুষই যারা খাইছে তারা হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে। এখন মনে করেন এই দুইটার মধ্যে কিন্তু আপনারা প্যাচ লাগাই দিবেন। তো আমাদের কেমন টাইপের ওয়ার্ডের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে? এভরি, অল, মোস্ট, ফিউ, এরকম টাইপের। মনে করেন আমাদের প্যাসেজে আছে অল্প কয়েকজন, আমাদের অপশনে দিচ্ছে অলমোস্ট এভরিওয়ান। ঠিক আছে? আর ফিউ এর জায়গায় এ লিটল না দিয়ে দিল অলমোস্ট এভরিওয়ান। ঠিক আছে? বা মোস্ট অফ দ্য পিপল, এরকম প্যাচ লেগে যেতে পারে, আমাদেরকে এই প্যাচের দিকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? মানে মেন হলো আমাদের যে কোশ্চেন থাকে সেটা ভাষাটা বুঝতে হবে। হ্যাঁ, যে ভাষা যত বুঝতে হবে। যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি আনসার করতে পারবে। এক্স্যাক্টলি, তো আপনি বুঝতে পারছেন। হুম। এর জন্য আমাদের প্র্যাকটিসিং এর কোনো বিকল্প নাই, হ্যাঁ হ্যাঁ, এটা সেটা আমরা তো। প্র্যাকটিস করতে করতে আমাদের এই জিনিসটা আমরা দেখবেন আস্তে আস্তে বুঝতে পারতেছি। আমি হুম যখন ফার্স্ট রিডিং টেস্ট দিছিলাম, হুম তখন হুম। আমি মনে হয় 21 কি 22 পাইছিলাম। আমার খুব মন আচ্ছা। খারাপ ছিল যে আমি ইংলিশে এত খারাপ, আমি এত বছর ধরে ভার্সিটিতে ইংলিশে পড়াশোনা করতেছি, তাহলে আমার কি লাভ হইলো। পরে সেকেন্ডটা যখন দিছি তখন একটু ইমপ্রুভ করছে, 27 পাইছি। তারপর থার্ডটা দিছে, এক ধাক্কায় 34-এ চলে গেছে। আমি তো মহা খুশি, আমি বললাম আরে কি সর্বনাশ, এক ধাক্কায় 34-এ চলে গেছে। এবার পরেরটা দিছে আবার 21-এ নেমে আসছে। তো প্র্যাকটিস করলে কিন্তু এরকম হবে। এখন মনে করেন যে প্যাসেজ আপনি ভালো বুঝতেছেন সেটা আপনি তাড়াতাড়ি সুন্দর করে সলভ করতেছেন, কিছু কিছু প্যাসেজ আসে আপনার বুঝতে সমস্যা হয়। যেমন আপনারা যখন মক টেস্ট দিবেন, জেনারেলি নর্মাল পরীক্ষার চেয়ে মক টেস্টের প্যাসেজ অনেক বেশি হার্ড করে। আমি মক টেস্টের রিডিং এ 4 পাইছিলাম মাত্র, বুঝছেন, এত হার্ড করছে। কিন্তু আমার কিন্তু ফাইনাল আইএলটিএস স্কোর কিন্তু রিডিং এ ভালো আসছে, 7, 7.5 এরকম। বুঝতে আচ্ছা, পারছেন? বুঝতে পারছি তো ম্যাডাম। ভড়কানোর কিছু নাই রিডিং এ। আমি যেটা করতাম, আপনাদেরকে আমি একটা পড়ার বাইরে একটা টিপস দেই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমি যেটা করতাম,
আমি 1 ঘন্টা টাইমার লাগাইতাম, লাগাই তারপর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করতাম রিডিং। ঠিক আছে? এবং রিডিং এ সবসময় দেখবেন যে ফার্স্ট প্যাসেজটা তুলনামূলকভাবে সহজ থাকে, হ্যাঁ, আর থার্ড প্যাসেজটা তুলনামূলকভাবে একটু কঠিন থাকে। এবং আপনারা কোনো সময় এই কাজ করবেন না যে একটা প্যাসেজের একটা টাইপের কোয়েশ্চেন আপনার টাফ লাগতেছে, ওই প্যাসেজটা বাদ দিয়ে সেকেন্ড প্যাসেজে গেছেন, এমন করবেন না। আপনারা সেম প্যাসেজের কোয়েশ্চেনের মধ্যে অল্টারনেটিভ করতে পারেন। মনে করেন যে একটা প্যাসেজে 2 টাইপের কোয়েশ্চেন আসছে, আপনার মাল্টিপল চয়েস দিছে আর ট্রু ফলস নট গিভেন দিছে। এখন আপনি এটা চুজ করতে পারেন যে আপনি আগে ট্রু ফলস নট গিভেন দিবেন নাকি আগে মাল্টিপল চয়েস দিবেন। ঠিক আছে? যেহেতু এটা একই প্যাসেজের, কিন্তু আপনি একটা প্যাসেজ বাদ দিয়ে আর একটা প্যাসেজে যাবেন না। আর রিডিং এর ক্ষেত্রে কি হয়, জেনারেলি বেশিরভাগই সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার, তো আপনার ফার্স্ট থেকে শুরু করাটাই বেস্ট। তাহলে আপনি অ্যান্সারটা ভালোভাবে পাবেন। দেখা যাচ্ছে আপনার প্রথম দিকের অ্যান্সার, কোয়েশ্চেন গুলোর অ্যান্সার প্রথম দিকে আছে, শেষের দিকের গুলা মাঝখান দিয়ে আর শেষ দিয়ে আছে। তো আপনি শেষেরটা শুরু করলে দেখা যাচ্ছে আপনি খেয়ে হারাই ফেলতেছেন। তো সিকোয়েন্স মেনটেন করাটা বেস্ট রিডিং এর ক্ষেত্রে। এটা একটা ফ্রি টিপস। ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট যে টিপসটা আছে, এটা আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি। যদি মনে করেন অ্যান্সার খুঁজে পাচ্ছি না, ফাঁকা রেখে আসার দরকার নেই, আপনার তো মার্ক কাটবে না কেউ। আশেপাশে অ্যাপ্রক্সিমেট কিছু একটা তো খুঁজে পাবেন, হয়তো শিওর কিছু খুঁজে পাচ্ছেন না, যেটা অ্যাপ্রক্সিমেট খুঁজে পাইছেন ওটা দিয়ে আসবেন। ঠিক আছে? ফাঁকা রেখে আসার কোনো দরকার নেই, রিডিং এর ক্ষেত্রেও না, লিসনিং এর ক্ষেত্রেও না। বুঝতে পারলেন কিনা এটুকু আপনারা? সবাই একটু রেসপন্স করবেন, তাইলে আমার মনে হবে যে আমি একটু বেঁচে অবশ্যই আছি। অবশ্যই। আর ম্যাডাম আপনি একলা না, আমরা আছি, শুনতেছি, সমস্যা নেই। হ্যাঁ, আমি 5 ঘন্টা জার্নি করে এসে আপনাদের সাথে বকতেছি, আপনারা যদি রেসপন্স না করেন আমার কেমন লাগবে বলেন? হুম। ম্যাডামের বাসা কোথায়, উত্তরা নাকি? না, আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্টে। আমি আজকে গেছিলাম আমার ক্যাম্পাসের ওইদিকে, রাস্তায় আল্লাহর ইচ্ছায় এত জ্যাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমাদের এই যে মক টেস্টে যখন দিব এই কোশ্চেনটা, হুম। কোশ্চেনটা কারা করে? মক টেস্টের কোশ্চেন আপনি যে ইনস্টিটিউটে দিবেন সেই ইনস্টিটিউট থেকে করবে। ও যেমন আপনি কোশ্চেন। এজিআই তে করলে আমরা এই যে আমি আর আপনাদের আরেকজন ইনস্ট্রাক্টর আছে, আমরা দুজন মিলে কোশ্চেন করবো। আচ্ছা। আর আমরা যে যখন আমরা ফাইনাল পরীক্ষা দিব তখন এটা হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল থেকে করে না? আপনি যদি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দেন ব্রিটিশ কাউন্সিল থেকে করবে, যদি আইডিপির আন্ডারে পরীক্ষা দেন আইডিপি থেকে করবে। এটা আপনি ফাইনাল রেজিস্ট্রেশন কার কারিকুলামের আন্ডারে করতেছেন তার উপর ডিপেন্ড করবে। ওকে। মানে তুলনামূলক কোনটা হয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের জন্য? ব্রিটিশ কাউন্সিলটা ইজিয়ার আইডিপি থেকে। আচ্ছা আমি ব্রিটিশ কাউন্সিল দিছিলাম। আচ্ছা আইডিপিটা একটু টাফ হয়, ব্রিটিশ কাউন্সিলটা আ- একটু ইজিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। ওকে। এখন আমাদের এখানে একটা অপশন দেখেন সবাই আছে, যে ফলস অ্যান্সার। ফলস অ্যান্সার কি? ইটস অলসো ইউজফুল টু নো দ্য টাইপ অফ ইনকারেক্ট অ্যান্সার্স দ্যাট মাইট বি ইনক্লুডেড। যে কোন টাইপের ইনকারেক্ট অ্যান্সার ইনক্লুড হতে পারে, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করা আমাদের জন্য ইজি হবে। তাহলে উল্টাপাল্টা ভুলভাল টাইপের চোর টাইপের অ্যান্সার কোনগুলা? অলমোস্ট দা কারেক্ট ইনফরমেশন, অলমোস্ট কারেক্ট। এই দেখেন এখানেই কিন্তু একটা ট্রিক লাগাই দিছে, অলমোস্ট কারেক্ট, তার মানে এটা কিন্তু ফুলফিল কারেক্ট না। ঠিক আছে? এই যে ওয়াচ আউট ফর দা ডিস্ট্রাক্টর, এই যে অলমোস্ট লাগায় এখানে আপনাদেরকে ডিস্ট্রাক্ট করে দিবে ফুলফিল কারেক্ট না পাইলে। 100% অ্যাকুরেট খোঁজার ট্রাই করবেন, অলমোস্ট কারেক্ট আসলে সবসময় কাজ করে না। 2 নাম্বার হচ্ছে দা অপোজিট ইনফরমেশন। আপনাকে ধরো ওই যে লেস আর মোর দিয়ে হচ্ছে অপোজিট করে দেয়। মনে করেন আমাদের প্যাসেজে আছে হচ্ছে মোর, এখন আপনাকে অপশনে দিছে নট লেস দেন। এখন মনে করেন প্যাসেজে আছে মোর দেন 100, আর আপনার হচ্ছে অপশনে আছে মনে করেন নট লেস দেন 200। কথা কিন্তু কাছাকাছি একই রকম। এই যে ডিস্ট্রাক্টর, এই যে নট মোর দেন আর নট লেস দেন, এইগুলার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, বা অপোজিট ইনফরমেশনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনার সেম ইনফরমেশন হচ্ছে, যে আমরা ইংলিশে যেরকম পড়ছি নেগেটিভ অ্যাফার্মেটিভ, ওরকম আপনার অ্যাফার্মেটিভ জিনিসকে নেগেটিভ হিসেবে প্রকাশ করবে, কিন্তু মিনিং কিন্তু সেম। সেম অর্থ চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, অর্থ চেঞ্জ হবে না, কিন্তু হুম। ওয়ার্ডিং দেখবেন চেঞ্জ হয়ে গেছে। অডিয়েন্স। আচ্ছা, 3 নাম্বারে কি আছে? ইনফরমেশন দ্যাট ইজ ইনক্লুডেড ইন দ্য সেম প্যারাগ্রাফ অ্যাজ দ্য ট্রু অ্যান্সার বাট নট রেলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন। এখন আপনার সেম প্যারাগ্রাফে কাছাকাছি ইনফরমেশন আপনি পাচ্ছেন, কিন্তু আপনার কোয়েশ্চেনে ওই ইনফরমেশনটা চাইনি। এরকম ইনফরমেশন কিন্তু অপশনে থাকবে, কিন্তু আপনার কিন্তু ফুল হওয়া যাবে না এটা দিয়ে, এটা দিয়ে বোকা হওয়া যাবে না। ঠিক আছে? এই জন্য আমাদের কোয়েশ্চেনে কি চাইছে সেটা দেখে প্যারাগ্রাফে খুঁজতে হবে, প্যারাগ্রাফে খোঁজার পরে আবার কোয়েশ্চেনে এসে এনশিওর হওয়া লাগবে যে হ্যাঁ এটাই চাইছে, এটাই পাইছি।
আচ্ছা, লাস্ট ওয়ান ইজ ইনফরমেশন রিলেটেড টু দ্য কোয়েশ্চেন হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য টেক্সট। আপনার কোয়েশ্চেন রিলেটেড কিছু ইনফরমেশন যেগুলো আপনার টেক্সটে কিছুই নাই, তো সেগুলো দিয়ে আপনি কি করবেন? এগুলো তো ফলস অ্যান্সার আমরা জানি। মনে করেন যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে একটা অপশন আপনার টেক্সটের মধ্যে নাই, ওই সম্পর্কে কোনো কথাই বলা নাই, এটা ফলস অ্যান্সার। আমরা তো বুঝতেই পারতেছি। তো যখন ফার্স্ট অ্যাটেম্পটে পাবেন না অ্যান্সার, অনেক সময় এরকম হয় যে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে পাই না, বেশিরভাগ সময় 2টা অ্যান্সারের মধ্যে প্যাচ লেগে যায়, বুঝছেন? মাল্টিপল চয়েসে স্কুল লাইফেও তাই ছিল, 2টা অপশনের মধ্যে কনফিউশন হয়। আইএলটিএস লেভেলেও তাই, 2টা অপশনের মধ্যে কনফিউশন হয়। তো কোন 2টার মধ্যে কনফিউশন বাঁধাবেন এইটা যদি টের পান, তাহলে ওই 2টাই আপনি খুঁজবেন। বাকি যে 2টা আছে, ওই 2টাকে যদি আপনি আগে থেকেই ডিলিট করে দিতে পারেন, আপনার টাইম হুম। সেভ হবে এখানে, তখন না আপনি ওই এখন 2টা নিয়ে কাজ করবেন। দেখা দেখা যায় একটা 4টা অপশন আছে, প্রথম দেখায় দেখা যায় এই 2টা কারেক্ট না, প্রথমে বোঝা যায় এই 2টা। হ্যাঁ হ্যাঁ, ওই প্রথম দেখায় 2টা কারেক্ট না, এটা বুঝতে গেলে আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝছেন? তাইলে আপনি বুঝবেন যে ঠিক আছে, তাহলে আমার এই 2টা অপশনের আশেপাশে আমি খুঁজি, তাইলে আমার জন্য ইজিয়ার হবে জি আমার জি রাইটটা। হবে। এ পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? জি ম্যাডাম, আমি বুঝছি, বাকিরা বুঝছে কিনা সেটা। বাকিরা বুঝছে কিনা সেটা বাকিরা একটু বলুক। বাকিরা চুপ করে থাকলে কেমনে হবে? শুধু রমেশ ভাই কথা বলে, কেউ আমার সাথে কথা বলে না কেন? আপনাদের কি আমাকে পছন্দ হয় না? আপু জি পছন্দ হয় বুঝেছি। এটা কোনো কথা হলো? না, পছন্দ না হইলে কথা বলবেন না কেন? আমার তো কাউকে পছন্দ হইলে আমি তার সাথে বকবক করতেই থাকি। যেমন আমার আপনাদেরকে অনেক ভালো লাগে, আমি দেখেন এসে থেকেই বকবক করতেছি। আমার না কথা ম্যাডাম, শুনে মনে হচ্ছে যে আমি জার্নি করে আসছি। না না শোনেন, আজকে আপনি জ্যামে জ্যামে ম্যাম জ্যামে পড়ে আসছেন। কফি খাই না, জ্যামে পড়ে একদিন। আসছেন তো, জ্যামে পড়ে আসছেন, আজকে ভয়েসটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে ওই যে প্রথমে একজন বলছে যে শুনতে হ্যাঁ। পাচ্ছে না, এই জন্য আমি জোরে জোরে কথা বলতেছি। না, যে ভয়েসটা বেশি ক্লিয়ার মনে হচ্ছে একেবারে। না হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, আমার ফোনে মেবি প্রবলেম হচ্ছিল, আমি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি আহ ধীরে সুস্থে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে। আর আমি তো, আমার একটা অভ্যাস খারাপ আছে, আমি কথা বলতে বলতে কিন্তু অনেক স্পিডে কথা বলে ফেলি। আপনাদের যদি এমন হয় যে আমি অনেক স্পিডে কথা বলা শুরু করছি, আমার একটু থামায়েন, বললেন যে ম্যাডাম একটু আস্তে, ঠিক আছে, একটু স্লো। আমার সমস্যা আছে, আমি কিন্তু অনেক স্পিডে কথা বলা শুরু করে দিই। আচ্ছা, এখন মাল্টিপল চয়েস অ্যান্সার করার জন্য আমাদের কি কি স্ট্র্যাটেজিস ফলো করতে হবে সেটা। রিড দ্য কোয়েশ্চেন বলে ফেলছি, স্কিম এন্ড স্কিম দ্য টেক্সট বলে ফেলছি, আইডেন্টিফাই কিওয়ার্ড এটা ফার্স্ট থেকে বলতেছি, এখনো বলতেছি, শেষ পর্যন্ত ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো বলবো। আইডেন্টিফাই কিওয়ার্ডের একটা এক্সাম্পল দেখি আমরা, দেখেন এখানে কি বলছে। Return to the question and underline the keywords in them. These will help you find the location of the correct answer in the text. আপনি যদি কিওয়ার্ড আইডেন্টিফাই করেন বা কিওয়ার্ডের নিচে আন্ডারলাইন করেন, তাহলে আপনার টেক্সটে এগুলা খুঁজে বের করতে ইজি হবে। নিচে একটা আন্ডারলাইন করে দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, এইটারই সলিউশন আছে আমাদের নিচে, আর একটু নিচে গেলে দেখবেন আর কি। দেখেন প্যারাগ্রাফ 1, এখানে একটা প্যারাগ্রাফ আছে যেটাকে আমরা প্যারাগ্রাফ 1 বলছি। এখানে জাস্ট প্যারাগ্রাফ নাই, কিভাবে আন্ডারলাইন করতে হয় সেটা দেখানো হয়েছে। ইন প্যারাগ্রাফ 1 দ্য রাইটার সাজেস্ট দ্যাট কোম্পানিজ উড কনসিডার, দেখেন এটা কিন্তু স্টেটমেন্ট আসছে, দেখছেন? স্টেটমেন্ট হিসেবে ধরতে পারি আমরা, অথবা ইনকমপ্লিট সেন্টেন্স হিসেবে ধরতে পারি। যে কোম্পানি, প্যারাগ্রাফ 1-এ আমাদের যে রাইটার আছে সে সাজেস্ট করছে যে কোম্পানিরা একটা জিনিস কনসিডার করতে পারে। কি কি কনসিডার করতে পারে? এবার দেখেন এই যে কিওয়ার্ডস, অ্যাবলিশিং পে স্কিমস। অ্যাবলিশ করা মানে হচ্ছে উঠায় দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। পে স্কিমস দ্যাট আর বেসড অন এজ, যেটা বয়সের উপর ভিত্তি করে। তাহলে এখানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে অ্যাবলিশিং পে স্কিমস। অ্যাভয়েডিং পে, অ্যাভয়েডিং পে দ্যাট ইজ বেসড অন পিস রেটস। তাহলে অ্যাভয়েডিং আর অ্যাবলিশিং কিন্তু এক জিনিস না, একটু স্লাইটলি ডিফারেন্ট আছে। অ্যাবলিশিং মানে হচ্ছে টোটালি উঠায় দেওয়া, অ্যাভয়েড করা মানে হচ্ছে আপনি সার্টেন টাইমের জন্য কোনো একটা টপিকের উপরে জিনিসটাকে অ্যাভয়েড করতেছেন, অন্য টপিকের জন্য নিচ্ছেন, ঠিক আছে? ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ইনক্রিজিং পে, দেখেন টোটালি উল্টা, উল্টা। অ্যাবলিশিং এর উল্টা কিন্তু ইনক্রিজিং। হুম। ইনক্রিজিং পে ফর দ্য ওল্ডার ওয়ার্কার্স, এখানে কিন্তু একটা বয়সের কথা আসছে, বয়সের কথা কিন্তু ফার্স্টটাতেও আসছিল, কিন্তু ওখানে ওল্ড কি ইয়াং সেটা বলে দেয় নাই। 10 ডি নাম্বারে বলছে ইকুইপিং ওল্ডার ওয়ার্কার্স উইথ নিউ স্কিলস, এখানে কিন্তু টোটালি একটা ডিফারেন্ট অপশন চলে আসলো। এখানে টাকা পয়সার কোনো কথা আসলো না, এখানে আসলে আমাদের যে বুড়া যে ওয়ার্কার গুলো আছে তাদেরকে আমরা নিউ স্কিল শিখাবো। দেখেন 4টা অপশনের যে মেইন মেইন কি পয়েন্ট গুলো, এগুলা কিন্তু আমরা আন্ডারলাইন করে ফেলছি। এখানে নিউ স্কিলস এর নিচে আন্ডারলাইন করলেও জিনিসটা আরো বেটার হবে। বুঝতে পারলেন? এইভাবে হচ্ছে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে।
আর এখানে কি চাইছে, দ্য রাইটার সাজেস্ট দ্যাট দ্য কোম্পানি কুড কনসিডার, এই যে কুড কনসিডার বা শুধু কনসিডারের নিচে দাগ দিলেও হবে, দিয়ে তারপরে আমাদের এবার প্যাসেজে যাইতে হবে। আর এখানে বলে দিছে প্যারাগ্রাফ 1, এটা আমাদের জন্য খুব সুবিধা যে প্যারাগ্রাফ 1-এ এটার অ্যান্সার আছে, আমরা প্যারাগ্রাফ 1-এই খুঁজবো। ঠিক আছে, আচ্ছা গেল। 4 নাম্বার, থিঙ্ক অ্যাবাউট দ্য মিনিং। এই যে আমি দেখেন আপনাদেরকে যখন আন্ডারলাইন করে দিলাম তখন কিন্তু মিনিংও বলে দিলাম। এই মিনিং সম্পর্কে আপনার কিন্তু ভাবা লাগবে যে আচ্ছা ঠিক আছে, এখানে এটা বলছে, এখানে এটা বলছে, এখানে এটাও কিন্তু আমি বলছি যে ফার্স্ট থেকে এটা একদম অপোজিট, এটাও কিন্তু বলছি। এই মিনিং গুলা সম্পর্কে আপনাদেরও ভাবা লাগবে। অনেক সময় দুইটা দেখতে সেম মনে হইতে পারে কিন্তু সেম না, ওই মিনিং এর ডিফারেন্স আছে। আচ্ছা, প্রেডিক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এবার যেহেতু আপনি টেক্সট করবেন মিনিং অনুযায়ী এবং আপনার যে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আছে এটা থেকে আপনি কারেক্ট অ্যান্সার প্রেডিক্ট করবেন, পাশাপাশি কি করবেন, ওই যে ভুল অ্যান্সার কোনগুলো আমরা তো বুঝতে পারবো কিছু কিছু দেখে যে এটার সাথে আমাদের এখানে কোনো কিছু রিলেটেডই নাই, তো সেগুলা কিন্তু আমরা যদি ক্রস করে দেই তাহলে কারেক্ট অ্যান্সার প্রেডিক্ট করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং আপনি যেটাকে প্রেডিক্ট করছেন সেটার পাশে ছোট্ট করে একটা টিক মার্ক দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে যে আপনি এনশিওর হয়ে আসলেন যে আপনি যেটা প্রেডিক্ট করছেন আপনার প্রেডিকশনটা ঠিক আছে কিনা। অথবা এমন যদি হয় যে আপনি কোনোটার অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, একটা প্রেডিকশন যেটা আপনার মনে হয়েছে ওটার পাশে দাগ দিয়ে রাখবেন, পরবর্তীতে নেক্সটটাতে মুভ অন করবেন, সময় পাইলে ওটা এনশিওর হয়ে ওটা লিখে দিবেন, যদি সময় না পান যেটা আপনি মার্ক করে রাখছেন ওটা জাস্ট উঠাই দিবেন। এটা হচ্ছে আমাদের আরেকটা হেল্পফুল টিপস হচ্ছে রিডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আপনি ইনিশিয়ালি ধরেন ফাঁকা রাখছেন, রেখে আপনি প্যাসেজ 2 এর একটা জিনিস ফাঁকা রেখে প্যাসেজ 3 তে চলে গেছেন, এখন মনে করেন প্যাসেজ 3 আপনার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, প্যাসেজ 2 তে যেটা ফাঁকা রাখছেন ওইটা আপনার আবার একবার রিচেক করা দরকার। তো আপনি জিনিসটা আবার রিচেক করে যদি সময় থাকে তাহলে এনশিওর করে দাগ দিবেন, অথবা যদি রিচেক করার সময় না থাকে ওই যে আপনি প্রেডিক্ট করে একটা মার্ক করে রাখছিলেন সাথে সাথে ওইটা দেখে উঠাই দিবেন। বুঝতে পারলেন কিনা? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক ভালো বুঝেন। প্র্যাকটিসও কইরেন, খালি ক্লাস কইরেন না, বুঝছেন? প্র্যাকটিস ছাড়া ক্লাস করে কিন্তু কোনো লাভ নাই, সব ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে মানে না। প্র্যাকটিস করে বোঝা যাবে যে আসলে কতটুকু বুঝছে আর কতটুকু পারি। হ্যাঁ, হুম। বুঝতেছেন তো এখন সবই, হ্যাঁ, আইএলটিএস তো সবাই বুঝে কিন্তু এই প্র্যাকটিস তো নিজেরই করতে হয়। হ্যাঁ, নিজেরই করতে হয়। আমি তো যে আর আপনাদের ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিয়ে দিতে পারবো না, দিতে পারলে তো ভালোই হইতো। আচ্ছা, দেখেন, ডিসাইডিং বিটুইন সিমিলার অ্যান্সার্স, যদি এখন আপনার কাছে মনে হয় যে আরে দুইটা অ্যান্সার তো আমার কাছে একই রকম লাগতেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে ডিসাইড করবেন? দেখেন এখানে কি বলছে, ইটস কমন টু এন্ড আপ উইথ টু ভেরি সিমিলার অ্যান্সার অপশনস দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিসাইড বিটুইন। যে ওই যে যেটা বললাম যে দুইটা আমি অটোমেটিক্যালি রিমুভ করে দিতে পারবো, এখন দুইটার মধ্যে আমার প্যাচ লাগবে, মনে হয় দুইটাতে একই রকম বলছে, সেক্ষেত্রে আমাদের এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করার জন্য আরেকটু বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিভাবে করতে হবে, আমাদের যে টেক্সট আছে ওই টেক্সটের মধ্যে পড়তে হবে এবং আমাদের যে অপশন বা কোয়েশ্চেন আছে সেখানে করতে হবে। কি করতে হবে? First, write them out one under the other unless they already appear like this on the sheet. মনে করেন যদি একটা যদি আরেকটার নিচে না থাকে তাহলে একটা আরেকটার নিচে লিখবেন। ঠিক আছে, মনে করেন আপনার কাছে এ আর ডি সেম মনে হয়েছে, তাহলে এ আর ডি হচ্ছে পাশাপাশি বা উপর নিচে লিখবেন, আর এ আর বি থাকলে তো সমস্যা নাই। এবার হচ্ছে কিছু ট্যাকটিক্স যে আপনি এই দুটাকে কম্পেয়ার করতে পারেন। কি কি কম্পেয়ার করবেন? প্যারাফ্রেজ ইচ ওয়ার্ড ইচ ওয়ান ইন ইউর ওন ওয়ার্ডস। প্রত্যেকটা যে অপশন আছে, মনে করেন এ নাম্বার অপশন আর ডি নাম্বার অপশন, নিজের আহ, ভাষায় আপনি সেটাকে অনুবাদ করবেন বা প্যারাফ্রেজ করবেন, বোঝার চেষ্টা করবেন যে মিনিং দুটা সেম কিনা বা মিনিং দুটা কোথায় ডিফারেন্স। ঠিক আছে, আইডেন্টিফাই ডিস্ট্রাক্টরস সাচ অ্যাজ কোয়ালিফাইং ওয়ার্ড, ওই যে মোর লেস, মোস্ট অফ দেম, এভরি, হুইচ, এভরিওয়ান, এই টাইপের, যেটা হচ্ছে তাদেরকে ডিফারেন্ট মিনিং দেয়। দেখবেন যে এরকম টাইপের কোনো ডিস্ট্রাকটিভ ওয়ার্ড আছে কিনা যে দুইটার মধ্যে মিনিং টোটালি অপোজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কম্পেয়ার কিওয়ার্ডস এন্ড সিনোনিমস বিটুইন দেম এন্ড উইথ দ্য কোশ্চেন। এরপরে যে দুইটা অপশনের মধ্যে আপনার প্যাচ লাগছে ওদের মধ্যে যে কিওয়ার্ডটা আছে এবং সিনোনিম আছে সেটা করবেন, পাশাপাশি এই দুটা অপশনকে আলাদা আলাদা ভাবে কোশ্চেনের সাথে মিলিয়ে দেখবেন যে কোনটা কোশ্চেনে বেশি চাইছে। বুঝা গেল যে দুইটা অপশন যদি সিমিলার মনে হয় বা দুইটার মধ্যে প্যাচ লাগে তাহলে কি কি করতে হবে? বুঝছেন না আবার বলবো? ম্যাডাম বুঝছি একটা। আচ্ছা, ম্যাম লাস্টেরটা আবার বলেন, এটা ক্লিয়ার হয়নি। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে দুইটা তো আপনি পাশাপাশি লিখছেন, নিজের ভাষায় অনুবাদ করছেন,
করে ওটার মধ্যে ডিস্ট্রাক্টরও খুঁজে ফেলছেন, ঠিক আছে, এই কাজগুলো শেষ। এবার হচ্ছে ওই যে কোশ্চেনে যে কিওয়ার্ডটা চাইছে সেটার সাথে আপনার প্রত্যেকটা অপশনে যে কিওয়ার্ডস গুলো আছে এটা মিলাবেন, এবং একটা অপশনের সাথে আর একটা অপশনেরও কিওয়ার্ডস এবং সিনোনিম গুলা মিলাবেন। মিলাই দেখবেন যে কোশ্চেনে যেটা চাইছে সেটার সাথে মোর সিমিলার কোনটা। যেটা সিমিলার আপনি যখন মিলাবেন তখন তো বুঝবেন, যখন মিলাই যেটা সিমিলার মনে হবে সেটা টিক মার্ক দিয়ে আল্লাহর নাম করে চলে আসবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মুভ অন। মুভ অন তো সবসময়ই লাগে আমাদের। আচ্ছা, টাইম উইল অলওয়েজ বি এগেনস্ট ইউ। রিডিং এর সবচেয়ে বড় শত্রু হচ্ছে টাইম। এই টাইমের সাথে দৌড়াইতে যে রিডিং এর বেশিরভাগ অ্যান্সার খুঁজে পাওয়া যায় না। নাহলে টাইম যদি না থাকতো রিডিং এ সবাই 40-40 পাইতো, গ্যারান্টিড। If you really get stuck with an answer, you will need to take an educated guess, so you at least write something on the answer paper. যদি কোনোটাই এমন হয়েছে যে আপনি অ্যান্সার খুঁজে পাইতেছেন না, আটকায় গেছেন, ফিসাবিলিল্লাহ বলে নিজের যা মনে হবে ওই যতটুকু পড়ছেন ওইটুকুর মধ্যে আন্দাজে একটা অ্যান্সার দিয়ে চলে আসবেন। মানে খালি রেখে আসা যাবে না, না, যে কিছু খালি রেখে আসা যাবে না, এবং ওইটা আন্দাজে দিয়ে তাড়াতাড়ি অন্যটা নিয়ে চিন্তা করেন। ওইটা নিয়ে আর চিন্তা করা যাবে না যে ওইটা আমি আন্দাজে দিয়ে আসছি, ওটা মনে হয় ভুল হয়েছে, ওটা নিয়ে চিন্তা করার আর সময় নাই, তাহলে বাকিগুলার টাইম পাবেন না। বুঝলেন কিনা এ পর্যন্ত? যদি বুঝে থাকেন তাহলে এবার এক্সাম্পলে যাব। ম্যাডাম আমার দেখা গেলো আমার একটা আনসার হুম মাল্টি চয়েস করছে, নিচে আমি দিলাম অ্যান্সার হবে বি, ঠিক আছে, হুম কিন্তু আমি হঠাৎ করে আর একটা অপশনে গেছি, তখন হঠাৎ করে মনে হলো যে না ওই অ্যান্সারটা মানে বি হবে। পরে আমি দেখার পর দেখলাম যে বি, তখন তো আমি ওটা ইরেজার দিয়ে ঘষে বি দিতে পারবো নাকি? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, আচ্ছা কিন্তু চিন্তা করবেন যে একটা আপনি স্টাক হয়ে না থাকেন, যাতে বাকিগুলোর সময় আচ্ছা যাতে আচ্ছা নষ্ট না হয়। বুঝতে পারছেন? আপনি ওকে মনে ওকে। করেন একটা ইয়েতে চলে গেছেন, হঠাৎ করে আপনার মনে হইলো যে ওটাতে এই অ্যান্সারটা হতে পারতো। মাথা সবসময় ঠিক মতন কাজ করে না, খুবই স্বাভাবিক। কুইকলি আপনি যে একটু চেক করে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওখানে টাইম বেশি নষ্ট করা যাবে না। আর ইরেজার দিয়ে যাতে অ্যান্সার চেঞ্জ করা যায় এই জন্যই তো পেন্সিল ইউজ করতে বলছি আপনাদেরকে, কলম দিলে তো কাটাকাটি হবে। কাটে কাটে, হ্যাঁ। হুম। আচ্ছা, এবার এখানে আমাদের একটা প্যাসেজ আছে, হ্যাঁ প্যাসেজ আছে, আর এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে 4টা। এই 4টা মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা সলভ করব, এবং কিভাবে সলভ করতেছি, প্যাসেজের কোথায় কোথায় কি কি করতেছি সেটা নিচে ডিটেলস লেখা আছে, দেখেন। আচ্ছা, ফার্স্ট আমরা পড়ি, দেখেন। ফার্স্টটা বলছে ইন প্যারাগ্রাফ 1, দ্য রাইটার সাজেস্ট দ্য কোম্পানিজ কুড কনসিডার। এই যে একটু আগে যে এটা বলছিলাম, এক্সাম্পলটা বলছিলাম ওইটাই, দেখছেন? আচ্ছা, তাহলে এবার আমরা দেখি। First, I read each of the sentences and their four possible ending to get a general idea of the information they contain. যে এই যে 4টা যে সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্স আমি পড়লাম এবং তারা কি আইডিয়া জেনারেট করতে চাচ্ছে সেটা আমি বুঝলাম, বুঝে আমি হচ্ছে কি করলাম। Next, I skim the text again to get the general meaning. I then go to the question number 1 and underline keywords in it. এবার আমি কি করব? কোয়েশ্চেন নাম্বার 1-এ যাব, কিওয়ার্ড আন্ডারলাইন করব, করে এবার হচ্ছে আমি ফার্স্ট যে আমার প্যারাগ্রাফটা আছে এটা আমি এখানে এরা বলছে, মানে আমি যেটা লিখছি যে আপনি কোশ্চেন পড়বেন, কোশ্চেনের কিওয়ার্ড আন্ডারলাইন করবেন, করে তারপরে হচ্ছে প্যারাগ্রাফ 1-এ যাবেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, যেহেতু এখানে প্যারাগ্রাফ 1-এর কথা বলা আছে, উল্লেখ করা আছে যে আপনার প্যারাগ্রাফ 1-এই আছে এটার অ্যান্সার, আপনি আগে প্যারাগ্রাফ 1টা এক নজরে পড়ে আসতে পারেন, বা স্কিম রিড যেটাকে বলে, এক নজরে পড়ে আসতে পারেন যেটা কি নিয়ে বলা হয়েছে, পড়ে এসে এখানে কি পয়েন্ট গুলো আন্ডারলাইন করে তারপর আবার ফেরত যাইতে পারেন। এই কাজটা শুধুমাত্র তখনই করবেন যখন আমাদের প্যারাগ্রাফের নাম্বার উল্লেখ থাকবে। বুঝতে পারছেন? ওকে, মানে উল্লেখ নাই, ওটা তো সহজেই আমরা হ্যাঁ, গো থ্রু এখানে করতে উল্লেখ পারবো। আছে বলে এখানে আমরা গো থ্রু করতে পারবো ইজিলি। আমরা হুম। জাস্ট একটা জিস্ট আইডিয়া নিলাম যে কি সম্পর্কে আছে, তারপরে আমি হচ্ছে কিওয়ার্ড গুলা নিলাম, নিয়ে তারপরে আমি আবার প্যারাগ্রাফে ফিরে গেলাম। কিন্তু আমাদের যদি না বলা থাকে যে আমি কোন প্যারাগ্রাফে পাবো, এখন দেখে মনে করেন আপনার মাঝখানে প্যারাগ্রাফ থেকে আপনার অ্যান্সার দেওয়া শুরু করছেন, তখন তো আপনি পুরোটা পড়তে পারবেন না, তখন আপনার আগে কোশ্চেন পড়া লাগবে, তারপরে অ্যান্সার খুঁজতে যাওয়া লাগবে। বুঝলেন কিনা? এবার দেখেন, তাহলে আমরা একটু ফার্স্ট টুকু পড়ি, দেখি কি বলছে প্যারাগ্রাফ 1। The general assumption is that older workers are paid more in spite of rather than because of their productivity. Acha. That might partly explain why, when employers are under pressure to cut cost,
They persuade a 50-year-old to take early retirement. Take away seniority-based pay scales. এই দেখেন এই যে take away. And older workers may become a much more attractive employment proposition. বুঝলেন এটুকু পড়ে কিছু বলেন তো? বুঝছেন কিছু আপনারা? আচ্ছা দেখেন, আগে আমরা কোশ্চেনের অ্যানালাইসিস সেটা করি। এখানে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করলে দেখেন কি দেখতে পাচ্ছি যে তিনটা অপশনের শেষে পে আছে, তাই না? এবিসি। তাহলে এই পে আমাদেরকে আর খোঁজা লাগতেছে না, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট যে কিওয়ার্ড গুলো আছে এইগুলা হচ্ছে আমাদের টেক্সটে যে খুঁজতে হবে। তাহলে আমরা এবার খুঁজি। এই যে এখানে আছে দেখেন, যতটুকু পড়ছি আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা। The general assumption is that the older workers are paid more in spite of rather than because of their productivity. যে আমাদের যে বুড়া যারা আছে ওদেরকে তাদের প্রোডাক্টিভিটির চেয়ে বেশি টাকা পয়সা দেওয়া হয়। আচ্ছা, এই লাইনে আমরা আমাদের এটার সাথে কিছুই পাই নাই। That might partly explain why when employers are under pressure to cut cost, they persuade a 50-year-old to take early retirement. আচ্ছা, এখানেও আমরা আমাদের এটার সাথে কিছু পাই নাই। আমরা কি খুঁজতেছি যে কোম্পানি কি কনসিডার করতে চাচ্ছে। এখানে কিন্তু এই পেমেন্টের সাথে রিলেটেড কিছু খুঁজতেছি আমরা, অথবা এই যে ওয়ার্কারদেরকে নিউ স্কিল দিয়ে ইকুইপ করবে এরকম রিলেটেড কিছু খুঁজতেছি। এটা তো আমরা কোশ্চেন দেখেই বুঝছি, তাই না? আচ্ছা তাহলে দেখেন এবার আমরা আবার করি। টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেলস। এই যে পে পাইলাম, পে এখানে একটা পাইছি। তাহলে টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আমাদের। টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেল। টেক অ্যাওয়ে মানে কি বলেন তো? নিয়ে নেওয়া বা কাট অফ হ্যাঁ, করা যায়। আচ্ছা এবার টেক অ্যাওয়ে সিনোনিম কি কিছু আমরা পাইছি দেখেন তো। এই যে অ্যাবলিশিং পে। অ্যাবলিশিং পে স্কিম একটা পাইলাম, ঠিক আছে? তাহলে একটা পাইছি, এই একটা পেয়ে খুশি খুশি ওটা দিয়ে দিবেন না, কিন্তু অনেক সময় নাও হইতে পারে। আচ্ছা, and older workers may become a much more attractive employment proportion. আচ্ছা, but most employers and many workers are uncomfortable with the idea of reducing someone's pay in later life. কিন্তু বেশিরভাগ ওয়ার্কার কি হইলো, তারা হচ্ছে আনকমফোর্টেবল, যে তাদের শেষ বয়সে যে তাদের যে টাকা পয়সা কমাই দিবে এই আইডিয়াটা নিয়ে তারা বেশি আনকমফোর্টেবল। Although manual workers on piece rates often earn less as they get older. Achha. So retaining the service of older workers may mean employing them in different ways. দেখেন এখানে আরেকটা জিনিস আমরা পাইছি যে employing them in different ways. এই যে লাস্টে যে আমরা পড়ছিলাম লাস্ট অপশনটা, equipping older workers with new skills. ঠিক আছে? এখন এর মাঝখানে এই যে মাঝখানে যে দুইটা অপশন, এই দুইটা অপশনের কাছাকাছি সেম মিনিং এর কিছু কি আমরা পাইছি বলেন এই জায়গায়? তাহলে মেইনলি আমাদের অপশনের চারটা হাইলাইট হচ্ছে অ্যাবলিশিং, অ্যাভয়েডিং, ইনক্রিজিং এবং ইকুইপিং। ঠিক আছে, তাই তো হইলো নাকি? তিনটা ম্যাডাম, হ্যাঁ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হাইলাইট। এখন আমরা কিন্তু ইমিডিয়েটলি দেখেন আমি একদম ডিটেলস এখানে লিখছি, আই ডোন্ট ইমিডিয়েটলি স্পট এনি, সো রিড ইন ডিটেল টু ট্রাই অ্যান্ড ফাইন্ড দ্য ইনফরমেশন আই নিড, পেইং পার্টিকুলার অ্যাটেনশন টু দ্য সেন্টেন্সেস ইন দ্য টেক্সট উইথ দ্য ওয়ার্ড পে। যেহেতু তিনটা অপশন আমার পে আছে, তাহলে যে যে সেন্টেন্স গুলোতে পে থাকবে সেগুলোর প্রতি আমি বেশি কনসেন্ট্রেশন দিব, বেশি অ্যাটেনশন দিব, তাই তো? বুঝতেছেন আপনারা আমি বললাম নাকি আবার বলবো? না না, বুঝতেছি ম্যাম। আচ্ছা, আই আইডেন্টিফাই আ সেন্টেন্স দ্যাট লুকস প্রমিসিং। প্রমিসিং মানে যে আমি একটা সেন্টেন্স আইডেন্টিফাই করলাম যেটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এই যে কাছাকাছি এই যে কাছাকাছি আর হ্যাঁ কি। হ্যাঁ একটু আগে যে বললাম যে টেক অ্যাওয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বলছিলাম না, যে দেখেন এই দুইটা কিন্তু সিনোনিম, আমি কিন্তু বলছিলাম আপনাকে। পরে এটা অপশন এ, the sentence reads take away seniority based pay scale, এটা কিন্তু আপনাদের অপশন এর সাথে যে অ্যাবলিশিং পে স্কিম এটা মিলে যাচ্ছে। তাহলে সেম সিমিলার মনে হচ্ছে আমার কাছে, যেটা হুবহু ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে আমি মোটামুটি শিওর যে এটা অপশন হতে পারে, আমার অ্যান্সার হতে পারে। এবং আমি তারপরে আবার রিডিট করলাম, এবং আদার যে অপশন গুলো আছে বি এবং সি, এখানে টেক্সটে এই বি আর সি সম্পর্কে আমরা কিছু পাই নাই, বললাম যে একটু আগে। আর একটা পাইছি ডি, পাইছি ডি হচ্ছে যে লাস্ট লাইনে পাইছিলাম। দেখেন আমি তখন কিন্তু বলছিলাম যে দেখেন এই যে এমপ্লয়িং দেম ইন ডিফারেন্ট ওয়েজ, এটা কিন্তু ইকুইপিং উইথ নিউ স্কিল।
এটার সাথে কিছুটা মিল আছে। ইকুইপিং উইথ নিউ স্কিলস এবং এমপ্লয়িং দেম ইন ডিফারেন্ট ওয়েজ। নিউ স্কিলস আর ডিফারেন্ট ওয়েজ কিন্তু সেম না, প্রায় কাছাকাছি মিনিং, কাছাকাছি। ওই যে অলমোস্ট সেম কিন্তু সেম না। এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, অ্যাবলিশিং পে স্কিমস দ্যাট আর বেসড অন এজ। এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা সম্পর্কে হুবহু ইনফরমেশন আমরা টেক্সটে পাইছি। বুঝা গেল যে আমরা হচ্ছে মাল্টিপল চয়েসটা কিভাবে করব। এক দেখায় আপনাদের অনেক লেন্দি প্রসেস মনে হচ্ছে এটা, কিন্তু আপনি যখন টাইম লিমিটের মধ্যে এটা করবেন দেখবেন তাড়াতাড়ি হইতেছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই কি বুঝছেন তাহলে মাল্টিপল চয়েসের কোশ্চেনের অপশন গুলা কিভাবে ইভালুয়েট করতে হবে আর অ্যান্সার কিভাবে বের করতে হবে? বাকিরা একটু আচ্ছা রেসপন্স করেন। জি হ্যাঁ ম্যাম। বলেন। জি হ্যাঁ ম্যাম। রুমিস ভাই বলেন। মেঘত আমাদের যে প্যারাগ্রাফ থাকবে, আমাদের কোশ্চেনে যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো মূলত আমাদের আন্ডারলাইন করতে হবে এবং খুঁজতে হবে হুম এই আন্ডারলাইন করা এসে সিমিলার অর্থ হুম বা সিনোনিম হুম কোন কোন লাইনে আছে। হ্যাঁ তারপর ওই লাইনগুলো আমাদের আন্ডারলাইন করে তারপরে দেখতে হবে যে কোন হুম আবার এর ভিতরে পেস্ট লাগানো আছে কিনা। এক্স্যাক্টলি, আন্ডারলাইন করে হ্যাঁ তারপরে আপনি আবার ওটা রিঅ্যাসিওর করবেন যে হ্যাঁ হ্যাঁ 100% আসতেছে কি। হ্যাঁ পেস্ট লাগানো আছে, যদি মনে হয় যে না এই আছে যেটা অলমোস্ট কাজ হয়ে যাবে তখন ওইটা আমরা টিক চিহ্ন দেবো। অলমোস্ট হইলে হবে না, 100% হওয়া না লাগবে। প্রায় 100%, যে না প্যাচ মানে প্যাচ লাগছে কিন্তু মনে হচ্ছে না এটা বেশি কারেক্ট, তখন আমরা ওইটাকে ই করে দেবো। গুড, এই তো বুঝছেন। এবার আমরা 2 নাম্বার কোশ্চেনে আসি। 2 নাম্বার কোশ্চেন কি দেখেন, স্কিল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ আ কোম্পানি হুইচ। তাহলে এই যে এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ এটা আমাদের তো মানে হাফ সেন্টেন্স বা আমাদের হচ্ছে স্টেটমেন্টাল কোশ্চেন আসছে আমরা যে এক্সাম্পল কাজকে নিছি। তো এখানে কোশ্চেনে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্কিল টিম। এখন কি কি অপশন আছে আমাদের? অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজেস ইন স্যালারি। তাহলে এই যে অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজেস ইন স্যালারি, এই যে ইনক্রিজেস ইন স্যালারি হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানে। allows people to continue working for as long as they want, এই যে continue working। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তারপর দেখেন allows the expertise of the older workers to be put to use, যে আমাদের যে ওল্ডার ওয়ার্কারদের যে এক্সপার্টিস গুলো আছে বা তাদের যে দক্ষতা আছে সেটা যাতে কাজে লাগানো যায় সেটা অ্যালাউ করে। এইভাবে নিজে নিজে বুঝতে হবে যে কি বলছে। হ্যাঁ, ট্রিটস ওল্ডার এন্ড ইয়াঙ্গার ওয়ার্কার্স ইকুয়ালি, যে বুড়া যারা আছে আর ইয়াং যারা আছে তাদেরকে ইকুয়ালি ট্রিট করতে হবে। তাহলে 4টা অপশন আমরা করলাম, 4টা অপশনের আমরা নিজেদের মতো মিনিং করলাম। মেন করলাম। আচ্ছা, এবার আমরা স্ক্যান করব। কিসের জন্য করব? যেহেতু আমাদের এখানে কোশ্চেনে স্কিল টিম দেওয়া আছে, স্কিল টিম যেখানে আছে সেখানে এই রিলেটেড অ্যান্সার গুলো আমরা পাবো। এই জন্য আমরা আগে স্কিল টিম খুঁজবো, দেখি পাই কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের সেকেন্ড পার্টটা। যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফের কাজ শেষ হয়ে গেছে, এখানে কিন্তু প্যারাগ্রাফের নাম্বার বলে দেয়নি, কিন্তু আমরা ফার্স্টের দিকে বলছিলাম যে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আসবে অ্যান্সার। এই জন্য আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পড়া শুরু করবো। One innovation was devised by IBM Belgium. Faced with the need to cut off staff cost and having decided to concentrate cuts on 55 to 60 years old, IBM set up a separate company called Skill Team. এই যে স্কিল টিম পাইলাম। এবার স্কিল টিমের পরে আমরা এবার খোঁজা শুরু করবো যে কি বলছে। Which re-employed any of the early retired who wanted to go on working up to the age of 60. এই যে re-employed, এটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। ঠিক আছে, আর আমাদের স্কিল টিম কেন তৈরি হয়েছিল? দেখেন, faced with the need to cut staff cost and having decided to concentrate cuts on 55 to 60 years old. এইগুলা নিচে একটু আন্ডারলাইন করে রাখবে যাতে পরবর্তীতে আমাদের ইনশিওর হতে ইজি হয়। হ্যাঁ, আচ্ছা, an employee who just joined skill team at the age of 55 on a 5-year contract would work for 58% of his time over the full period for 88% of his last IBM salary. The company offered services to IBM, thus allowing it to retain access to some of the intellectual capital. এই যে intellectual capital এর নিচে রাখ দিব আমরা it would otherwise have lost. আচ্ছা, there are no obvious keywords to scan for in the fourth option sentence ending. দেখেন কি বলছে, কোনো স্পেসিফিক কিওয়ার্ড কিন্তু নাই যে দুজনরে আমরা ইকুয়ালি ট্রিট করবো। এখানে তো স্পেসিফিক কোনো কিওয়ার্ড নাই, আছে? নাই।
বাকি তিনটাতে কিন্তু স্পেসিফিক কিওয়ার্ড আছে, দেখেন। My strategy this time is to carefully read the options and try to understand the information in each of them, and also to underline the word or phrase in each that gives the key information. But that I need to try and match with the text. যে আমি কি করব, প্রত্যেকটা অপশন পড়বো এবং ইনফরমেশন আন্ডারলাইন করব, যেটা হচ্ছে আমার টেক্সটের সাথে ম্যাচ করতে হবে, তাই তো? তারপরে আমি 2 নাম্বার প্যারাগ্রাফটা ডিটেইলসে পড়বো, লুকিং আউট ফর ম্যাচিং আইডিয়াস। এটা কিন্তু আমি কোশ্চেনের পরেই করছি। আচ্ছা, I quickly discount A, B, and D as there is no information to support any of this statement. এই যে A, B এবং D সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু আমি 2 নাম্বার প্যারাগ্রাফে এখনো পাই নাই। পাইছি? দেখেন তো, A নাম্বারে ছিল অফার older workers increase in salary, নাই। allows people to continue working for as long as they want, এটাও কিন্তু নাই। treats older and younger workers equally, এই সম্পর্কে তো কিচ্ছু কি পাইছি? এই যে একটু আগে পড়ছি এটার মধ্যে এই, শুধু আমরা পাইছি যে একজন বুড়া লোক যে রিটায়ারমেন্টে চলে গেছে সে চাইলে আবার কাজে ফিরতে কাজ পারবে, ফিরতে তাই? পারে। হ্যাঁ, হুম, তাহলে শুধুমাত্র সিটাই কিন্তু আমাদের এখানে ভ্যালিড থাকতেছে, আর কিছু কি ভ্যালিড থাকতেছে? কিছুই কিন্তু ভ্যালিড থাকতেছে না এখানে। এখন এখানে কিন্তু সি ডিরেক্ট বলা নাই, সি কি ডিরেক্ট বলা আছে, কিন্তু আমরা কিন্তু যে প্যারাগ্রাফটা পড়ছি ওটা স্ক্যানিং করার মাধ্যমে বা স্কিমিং করার মাধ্যমে আমরা যে জাস্ট আইডিয়াটা পাইছি, আইডিয়া থেকে আমরা দেখছি যে বাকি তিনটা অপশন সম্পর্কে এখানে কোনো কথাই বলা নাই, শুধু সি নাম্বার অপশনের সাথে রিলেটেড কথাবার্তা এখানে বলা আছে। ভালো এখানে আছে। কিন্তু আমরা হুবহু কোনো ইনফরমেশন কিন্তু এখানে পাই নাই, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, হুবহু ইনফরমেশন পাইনি, কিন্তু এই রিলেটেড ইনফরমেশন পাইছি যে এই হুম, প্যারাগ্রাফটা এই সম্পর্কে বলা আছে, বাকি তিনটা সম্পর্কে এই প্যারাগ্রাফে কথাই বলা নাই। সো অ্যান্সার ইজিলি চোখ বন্ধ করেছি। বুঝতে পারলেন? আমি এত মানে ম্যাডাম, ডিটেলসে কেন, হ্যাঁ বলেন। মানে আমি যখন দেখবো যে আমার তিনটাই আমার ইসের সাথে অ্যান্সার সাথে যাচ্ছে না, তার মানে যে লাস্টে যেটা আছে ওটাই তো রাইট হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার আমার তো তিনটা চিন্তা, অপশনই আমার প্যারাগ্রাফের মধ্যে নাই, হ্যাঁ, এটা তো নাই। হ্যাঁ, হুম, তার মানে আমার চিন্তা করার দরকার নাই যে আমার ই হবে, হুম, ওটাই হবে। হ্যাঁ, ওইটাই হবে অ্যান্সার। আমি এত হুম, ডিটেলসে দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা হুম, কিওয়ার্ড গুলো হুম, আন্ডারলাইন হুম, করে হুম, কিভাবে হচ্ছে খুঁজে বের করতে আপনাদের হেল্প হবে সেই জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। হুম, 3 নাম্বার কোশ্চেন কি দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রাইডার ব্রিজ জবস। তাহলে এখানে আমাদের কথা হচ্ছে ব্রিজ জবস নিয়ে। ব্রিজ জবস নিয়ে এবার 4টা হুম, অপশন আছে, কি কি? টেন্ড টু অ্যাট্রাক্ট পিপল ইন মিডল স্যালারি রেঞ্জেস, যে মিডল স্যালারি রেঞ্জের যে মানুষগুলো আছে তাদেরকে বেশি আকর্ষণ করে। আর বেটার পেড দেন হুম, সাম ফুল টাইম জবস, যে কিছু ফুল টাইম জবের থেকে বেশি টাকা পয়সা দেয়। অরিজিনেটেড ইন দ্য হুম, ইউনাইটেড স্টেট, এটা ইউনাইটেড স্টেটের থেকে অরিজিনেট হয়েছে, ওখান থেকে উৎপত্তি হয়েছে। অ্যাপিল টু হুম, ডিস্টিংক্ট গ্রুপ অফ ওল্ডার ওয়ার্কার্স, যে আমাদের বিভিন্ন গ্রুপ অফ ওয়ার্কারের কাছে, ও যারা হচ্ছে বয়স্ক তাদের কাছে জিনিসটা অনেক বেশি অ্যাপিলিং। ঠিক আছে, এই 4টা হুম, আমরা নিজেদের মতন করে বুঝলাম। বুঝার পরে এবার আমরা হচ্ছে টেক্সটের মধ্যে কি খুঁজবো, যে ব্রিজ জব যেখানে আছে সেখানে ব্রিজ জব। খুঁজবো। হ্যাঁ, এবং যেহেতু আমাদের সিকোয়েন্স মেনটেন করে, তাহলে আমাদের 2 নাম্বারে যেহেতু আমরা 2 নাম্বারের অ্যান্সার পেয়েছিলাম, আমরা 3 নাম্বার থেকে শুরু করব। ওকে, 3 নাম্বার প্যারাগ্রাফ কি আছে ওকে, দেখেন। The best way to tempt the old to go on working may be to build on such build jobs. এই যে build jobs পেয়ে গেলাম। Part-time or temporary employment that creates a more gradual transition from full-time work to retirement. Studies have found that in the United States, এই যে ইউনাইটেড স্টেটস এর কথা কিন্তু এখানে আমরা পাইছি, nearly half of all men and women who had been in full-time jobs in middle age moved into such bridge jobs. আচ্ছা, এই যে মিডল এজের মানুষজন ব্রিজ জবে গেছে ইউনাইটেড স্টেটে, কিন্তু ইউনাইটেড স্টেট থেকে এটা অরিজিনেট হয়েছে সেটা কি এখানে বলা আছে? ইউনাইটেড স্টেটের মানুষজন ব্রিজ জবের দিকে মুভ করতেছে সেটা বলা আছে, কিন্তু অরিজিনেট বলো হয়েছে বলো। ব্রিজ জব থেকে, সেটা কি বলা আছে? সেটা কিন্তু বলে নাই, তাহলে কিন্তু সি অটোমেটিক্যালি বলে চলে না, যাচ্ছে, সি অটোমেটিক্যালি আসতে চলে হবে। যাচ্ছে। ঠিক আছে, বাকি হুম, থাকতেছে ঠিক আমাদের আছে। 3টা, কি কি আছে? টেন টু অ্যাট্রাক্ট পিপল ইন মিডল স্যালারি রেঞ্জেস, এটা কিন্তু হতে পারে। আচ্ছা দেখি আমরা। Okay, at the end of their working lives. In general, it is the best paid and worst paid who carry on working. There seem to be 2 different types of bridge job holder. Those who continue working because they have to, and those who continue working because they want to, even though they could afford to retire. ঠিক আছে,
As with the previous question, I carefully read the options and try to understand the information in each of them. যেটা আমরা ফার্স্টেই করছি, আন্ডারলাইন করে ফেলছি। এবার আমরা ম্যাচ করব। দেখেন, I spot United States in the text, so read the sentence again to check if the information matches option C, which also has United States in it. The text states that a study was carried out in the United States, while option C says these jobs originated there. The information does not match, so I can discount option C. First করে দিছি না? আচ্ছা, তারপরে হইলো also there is no information in the paragraph about how much people are paid to bridge jobs, so I cross through option B as well. কতটুকু পে করা হচ্ছে সেটাও কিন্তু দেওয়া নাই, যে বেশি দেওয়া হচ্ছে নাকি কম দেওয়া হচ্ছে। দেওয়া আছে? আছেন আপনারা না গেছেন? না, আছে ম্যাডাম, আছে। আচ্ছা, এবার দেখেন, I now can see that the answer must be in the last two sentences of the paragraph. I have already discounted the second sentence about the study in United States, and the first sentence just explains what a bridge job is. Good job. I did the remaining option A and D. এই দেখেন, এই যে একটু আগে বলছিলাম যে দুইটার মধ্যে যদি ঝামেলা লাগে পরপর ঝামেলা আনবেন, দুইটারে পরপর আনছি না? এনে এবার এই দুইটার জি। মধ্যে আমরা তুলনা করব। ইন জেনারেল ইট ইজ দ্য বেস্ট পেইড এন্ড ওয়ার্স্ট পেইড হু ক্যারি অন ওয়ার্কিং, এটা কিন্তু দেওয়া আছে আমাদের প্যাসেজে। There seem to be two very different types of bridge jobs holder, দুই রকমের। যারা হচ্ছে কাজ করতে হবে তাই করতেছে, আর যারা কাজ করতে চায় তাই করতেছে, যদিও তারা রিটায়ারমেন্ট অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, the text mentions two types of workers who generally continue working, the best paid and worst paid. There is no mention of people in middle salary ranges. আছে middle salary? নাই, তাহলে এও বাদ। বাকি থাকতেছে কোনটা? appeal to distinct groups of older workers. এটা একদম ফার্স্ট লাইন আছে, দেখেন ফার্স্ট লাইন আছে ব্রিজ জবের, এই যে the best way to tempt the old to go on working, দেখছেন? এই জি যে ম্যাডাম। tempt the old, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হইলো? ডি। appeal to বুঝা গেল? distinct, জি হ্যাঁ। ম্যাডাম। ওকে, তিনটা বুঝা গেল। এবার হচ্ছে আমাদের ফাইনাল কোশ্চেন। এ এখানে পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলেন বলেন। অলরেডি যাদের ভালো জানা আছে এবং যে যত বেশি ওটা বাংলাটা ভালো বুঝতে পারবে সে তত বেশি তাড়াতাড়ি answer করবে। এক্স্যাক্টলি, মিনিং যত ভালোভাবে আপনি বুঝতে পারবেন, আপনি যত প্যারাফ্রেজ করতে জানবেন, আপনি যত সিনোনিম জানবেন, আপনি তত তাড়াতাড়ি পারবেন। এই জন্য প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি সিনোনিমও জানতে হবে। কারণ এটা না জানলে এটার আনসার ম্যাক্সিমামই আপনার ভুল আর হওয়ার সম্ভাবনা বেশি। রাইটিং এর ক্ষেত্রে আপনার এমনি সিনোনিম জানা লাগবে, প্যারাফ্রেজ করা লাগবে, স্পিকিং এর ক্ষেত্রেও তাই লাগবে। ওইগুলা সবগুলা এখানে হেল্প করবে, এই জন্য একটার একটা থেকে কম না, একটাই ভালো করলে আর একটা আপনাকে হেল্প করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এবার লাস্ট কোশ্চেন দেখি আমরা। তাহলে আমরা বুঝে গেছি কিন্তু যে আমাদের মাল্টিপল চয়েসের যে এগুলো আছে কিভাবে খুঁজে বের করতে হয়। এইভাবে মাল্টিপল চয়েস যদি আমরা প্র্যাকটিস করি, কারোর বাপের সাধ্য আছে আমাদের মাল্টিপল চয়েসে ভুল করাবে? বলেন তো। নাকি আমার সাধ্য আছে আপনাদেরকে মাল্টিপল চয়েসে ভুল না করাবো? না বলেন। না মানে আচ্ছা, তাহলে লাস্ট মানে বলেন। মানে প্রথম দিকে আমাদেরকে একটু হয়তো বেশি সময় লাগবে এটাই করতে, পরে হ্যাঁ আবার হ্যাঁ, একটু প্র্যাকটিস করে নিয়মিত করলে পরে আবার আমাদের কম সময় লাগবে। ঘাবড়ানো যাবে না, হুম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে স্কোর এমনি ইমপ্রুভ হবে। যখন আপনি দেখবেন যে আরে মাল্টিপল চয়েস পারতেছি না, আরেকটা জিনিস বলি শুনেন, আমরা যখন প্র্যাকটিস করি তখন দেখবেন যে সবকিছুতে আমাদের সমস্যা হয় না, পার্টিকুলার একটা দুইটা টপিকে সমস্যা হচ্ছে। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে টপিক ওয়াইজ ক্লাস নিচ্ছি, পুরা ওভারঅল ক্লাস না নিয়ে। এই একটা দুটো টপিকে যাতে আমাদের সমস্যা না হয়, টপিক ওয়াইজ কিভাবে আমাদের সলিউশন আসবে, এই জন্যই কিন্তু আলাদা আলাদা ভাবে নিচ্ছি। যেমন আমার প্রথম দিকে লিসনিং এ ম্যাপে অনেক সমস্যা হতো, কারণ আমি একটু ডিরেকশন বুঝতে আমার একটু সময় লাগতো। আমি ওই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এদিকে যাও ওদিকে যাও এগুলো বুঝতে আমার একটু সময় লাগতো। পরে আমি পার্টিকুলারলি শুধু ম্যাপের কিছু প্রবলেম সলভ করছি। আপনারা যখন অ্যাজ আ হোল পুরাটা সলভ করবেন, যখন দেখবেন যে পার্টিকুলার কোনো প্রবলেমে মানে পার্টিকুলার কোনো কোশ্চেন টাইপে আপনাদের প্রবলেম হচ্ছে, পার্টিকুলার কোশ্চেন টাইপের অনেকগুলা হচ্ছে আপনি প্রবলেম বলতে হচ্ছে কোশ্চেন আর কি,
কোয়েশ্চেন হচ্ছে আপনি অনলাইনে পাবেন, ওইগুলা প্র্যাকটিস করবেন বেশি বেশি, শুধু পার্টিকুলার কোয়েশ্চেন টাইপের, দেখবেন যে জিনিসটা ইজিয়ার হয়ে যাচ্ছে। যেমন শুধুমাত্র মাল্টিপল চয়েসেরই অনেকগুলা আপনি সলিউশন পাবেন অনলাইনে। বুঝতে পারছেন? অনলাইনে যুগে এগুলো তো বলে দেওয়া লাগে না, এখন তো খালি ক্লিক করলে চলে আসে। একটু ইউটিউবে খুঁজলেই দেখবেন যে আছে। ইউটিউব থেকে হুম এগুলো দেখে দেখে হুম প্র্যাকটিস করবেন, দেখবেন ইজি হয়ে যাচ্ছে। হুম আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। ডেভিড স্টোরিজ স্টাডি ফাউন্ড দ্যাট, তাহলে এখানে আমাদের ডেভিড স্টোরি নামে একটা ব্যাটা আছে, তার একটা স্টাডি আছে, সেখানে সে কিছু খুঁজে পাইছে। কি কি খুঁজে পাইছে আমরা দেখি। পিপল ডিমান্ড মোর ফ্রম দেয়ার ওয়ার্ক অ্যাজ দে গেট ওল্ড, যে তারা যত বুড়া হয় তাদের কাছ থেকে তারা তত বেশি ডিমান্ড করে। 2 নাম্বার হচ্ছে ওল্ডার পিপল হুম আর গুড অ্যাট রানিং দেয়ার ওন বিজনেসেস, যে বুড়া বেটারা নিজেদের বিজনেস বেশি ভালো চালাইতে পারে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে অ্যান হুম ইনক্রিজিং নাম্বার অফ ওল্ড পিপল আর সেলফ এমপ্লয়েড, যে আহ, বুড়া বেটাদের মধ্যে একটা বেশ সংখ্যাগরিষ্ঠ একটা পাবলিকরা হচ্ছে সেলফ এমপ্লয়েড হয়ে গেছে, নিজেরা বিজনেস শুরু করে দিছে, বেশি মাতব্বর। আচ্ছা, ফিউ ইয়াং পিপল হ্যাভ দেয়ার ওন বিজনেসেস, এবং আমাদের মতন যারা ইয়াং, আমরা কিভাবে নিজেদের ওন বিজনেস পাবো, আমাদের টাকা পয়সা কই? আচ্ছা, এবার দেখি। আই স্ক্যান ফর ডেভিড স্টোরি। আচ্ছা, ইটস অলওয়েজ গুড টু হ্যাভ আ নেম টু স্ক্যান ফর অ্যাজ ইট উইল বি ইজি টু ফাইন্ড। হ্যাঁ, এই যে এরকম একটা নাম থাকলে আমাদের জন্য ইজি, যে এই সম্পর্কিত কথাবার্তা বা এই নামটা যেখানে দেখবো ওর আশেপাশে আমাদের অ্যান্সার থাকবে, এটা আমাদের জন্য ইজি। দেখেন নেক্সট প্যারাগ্রাফে আমরা কি দেখি। If the job market grows more flexible, the old may find more jobs that suit them. যে যদি জব মার্কেট বেশি ফ্লেক্সিবল হয়ে যায়, বুড়া বেটারা তাদের প্রয়োজন অনুযায়ী জব বেশি পাবে। Often they will be self-employed. Often, সবসময় না কিন্তু, এই যে often. Sometimes they may start their own business. এই যে sometimes. A study by David Story of Warwick University found that in Britain 70% of businesses started by people over 55 survived, compared with an overall national average of only 90%. যে বুড়া বেটারা যারা 55 বছরের বেশি বয়স, তারা যে বিজনেস শুরু করছে সেটা হচ্ছে, তারা হচ্ছে 70% সেই বিজনেস হচ্ছে এস্টাবলিশ হয়েছে, যেখানে ন্যাশনাল যে এভারেজটা আছে মাত্র 19%। ঠিক আছে? But whatever pattern of the employment they choose in the coming years, the skill of the grey workers will have to be increased, acknowledged and rewarded. এই গ্রে ওয়ার্কার মানে হচ্ছে বুড়া যারা ওয়ার্কার, তাদের কথা বলছে, কিন্তু চুল পেকে গেছে এই জন্য গ্রে ওয়ার্কার বলছে। As before, I carefully read the options and underline the word or phrase that highlight ideas I need to look for in the text. সেম কাজ করছি না? এই যে যা যা লাগবে আন্ডারলাইন করছি। হুম তারপরে এবার আমি খোঁজা শুরু করছি টেক্সটে। I need to be sure that I focus on only what David Story's study found. যেহেতু আমার এখানে ডেভিড স্টোরিজ স্টাডি ফাউন্ড বলছে, তাহলে এই ব্যাটাই কি পাইছে সেটাই আমার উপর, সেটার উপরে আমার ফোকাস করতে হবে, তাই না? আচ্ছা, এবার দেখেন, তো এই যতটুকু আমরা পড়ছি এইটুকুর মধ্যে এই স্টোরিতে কি বলছে, যে যারা 55 বছরের বেশি বয়স তাদের বিজনেসটা হচ্ছে বেশি সাকসেসফুল, এই কথাটা আছে। এর বাইরে কি স্টোরিতে আর কিছু বলছে? এই ডেভিড স্টোরির ফাইন্ডিং এ কি আর কিছু বলছে এই একটা লাইন বাদে? না, এটা তো নাই। বিজনেস স্টার্টেড বাই পিপল আর হ্যাঁ 55 সার্ভাইভ। হ্যাঁ, তাইলে এখানে এটা এটা কার সাথে মিলে? দেখেন তো, পিপল ডিমান্ড মোর ফ্রম দেয়ার ওয়ার্ক অ্যাজ দে গো ওল্ড, এটার সাথে মিলে না, এটা বাদ। ওল্ডার পিপল আর গুড এট রানিং দেয়ার ওন বিজনেসেস, এই যে এটার সাথে এটা কি মিলতেছে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি অ্যান্সার হবে নাম্বার। বি নাম্বার। বুঝতে পারছেন? জি ইয়েস ম্যাম। ম্যাম ম্যাডাম। সবগুলা অনেক ট্রিকি, মনে হলো যে এই 4 নাম্বারটাই সহজ, এটা পারলাম। প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস বুঝা গেছে, আজকের ক্লাস কিন্তু শেষ। জি ম্যাডাম, আপনি অনেক ভালো, আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে আর কি। হ্যাঁ, আপনি আমি আজকে অনেক বুঝতে পারছিলাম যে আমি মুখে মুখে বললে, যে হুম, মুখে মুখে প্রবলেম সলভ করলে আপনাদের বুঝতে মনে হয় সমস্যা হয়, সেই জন্য আমি কিভাবে জিনিসটা সলভ করছি আমি আপনাদেরকে দেখাই দিছি আজকে। হুম, থ্যাংক ইউ এই সো মাচ। ওয়েলকাম। তাহলে আপনাদের আর কারোর কিছু বলার আছে? না ম্যাডাম।
আচ্ছা ম্যাম তাহলে মাল্টিপল চয়েসটাই অনেকগুলা প্র্যাকটিস করবো এরকম নাকি একসাথে তিনটা প্যাসেজ ধরবো, যেহেতু এইটা অনেকটা ট্রিকি, মানে হ্যাঁ কিভাবে আপনি মাল্টিপল চয়েস আছে এরকম প্রবলেমই সলভ করেন, যেহেতু মাল্টিপল চয়েসের ক্লাস করছেন। ঠিক আছে আপনার যদি একটা ফুল এক্সাম দিতে ইচ্ছা করে, দিনে একটা ফুল এক্সাম দিবেন, দিয়ে মনটা একটু খারাপ করবেন, করে তারপরে যে পার্টিকুলার যে টপিকটা ক্লাসে পড়াইছি ওটার পিছনে পড়বেন, যাতে ওটা ক্লিয়ার হয়। বুঝতে পারছেন? জি আমি ম্যাম। কখনো এটা বলবো না যে একটা ফুল এক্সাম আপনি দিয়েন না, এই টপিক ওয়াইজ এর পাশাপাশি নিজেরা নিজেরা ফুল একটা একটা করে এক্সাম দিতে থাকেন, ভালো লাগবে তাইলে। ওকে জি ধন্যবাদ। ওকে, নেক্সট দিন আমাকে বলবেন কার কি প্রবলেম হয়েছে না হয়েছে। নেক্সট দিন লিসনিং ক্লাস, লিসনিং এর মাল্টিপল